নমস্কার বন্ধুরা, আমি মানিক তোমাদেরকে লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আমাদের আজকের আলোচনা রিডিং কম্প্রিহেনশন। হ্যাঁ বন্ধুরা, রিডিং কম্প্রিহেনশন নিয়ে আমি এখনও অবধি কোনো ভিডিও আপলোড করেছিলাম না। আজকে করছি, তার কারণ পরীক্ষা চলছে এবং দুটি পরীক্ষা বা 2 দিনের পরীক্ষা হয়েছে এবং যেই পরীক্ষাগুলি আমি মনে করেছিলাম যে তোমরা কম ছাত্রছাত্রী রয়েছে আমাদের চ্যানেলে যারা পড়াশোনা করো, তো তাই তোমাদের জন্য পরীক্ষা যেহেতু কালকে থেকে একটা মহা এপিসোড হতে চলেছে, 24-25 থেকে শুরু, তাই আমার মনে হয় একেবারে পরীক্ষা দেওয়ার আগে এই ইউনিটটার সম্পর্কে একটু কথা বলি। যেহেতু রিডিং কম্প্রিহেনশন এই ইউনিট থেকে বুক বলো বা অন্যান্য যে কোনো ফরম্যাটে বলো, এই রিডিং কম্প্রিহেনশন নিয়ে বেশি কেউ কিছু আলোচনা করতে চায় না এবং এইটাকে ছাত্রছাত্রীরা মনে করে স্টেজে মেরে দেবে, অর্থাৎ সিন আনসিন করে এসছি তাই সিন দেখে আমরা প্যাসেজ করব না। বন্ধুরা, এটিকেও একটু গুরুত্ব দিতে হবে এবং বিশেষ করে এনটিএ নেট তারা এই রিডিং কম্প্রিহেনশনটাকে 3টি ক্ষেত্রে ব্যবহার করেছে। অর্থাৎ পেপার 1-এ 5টি কোশ্চেন যার মার্ক হচ্ছে 10 মার্ক, এমনকি তারা পেপার 2-তে প্রত্যেকটি সাবজেক্টে তারা রিডিং কম্প্রিহেনশন সেই সাবজেক্টকে ভিত্তি করে ব্যবহার করেছে মোট 10টি প্রশ্ন। অর্থাৎ পেপার 1-এ 5টি প্রশ্ন, পেপার 2 থেকে 10টি প্রশ্ন, অর্থাৎ 15টি প্রশ্ন এবং 15 গুণিতক যদি 2 হয় 30 মার্ক। অর্থাৎ এই 30 মার্ক কোনো অংশে কম নয়। তবে এইটাকে অনেকে, বিশেষ করে যারা আমার ছাত্রছাত্রীরা এবং যারা নেটস পরীক্ষা নিয়ে এখানে আমাদের কাছ থেকে উপকৃত হও, আমরা জানি যে আমরা ইংরেজি ব্যাকগ্রাউন্ড থেকে খুব কম থাকি। অর্থাৎ ইংরেজি আমাদের সেই মাধ্যমিক অবধি বা উচ্চ মাধ্যমিক অবধি পড়া হয়েছে, তারপরে আমরা অনেক দিন সেই থেকে কানেকশন নেই। ইংরেজিতে অনেকের ভয় রয়েছে, আবার অনেকে খুব ভালো পারো। যারা ভালো পারো তাদেরকে অবশ্যই আমি বলবো তোমরা খুব ভালোভাবেই এটাকে প্রিপারেশন করে যাও। কেমনভাবে করলে ভালো হবে, তোমরা নিশ্চয়ই ভালোভাবে পারবে। তবে আমি আজকের আলোচনাটা করছি ওই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে যারা মনে করে ইংরেজি একেবারে কঠিন, ইংরেজির অনেক অর্থ তাদের কাছে জানা নেই। তো যখন তারা একটা প্যাসেজ পড়বে, সেই প্যাসেজটা পড়ার সময় তারা অনেক কিন্তু বাধা ফেস করে, যার জন্য সেই প্যাসেজটাকেই তারা ঠিক করে পড়ে না, ওটাকে বাদ দিয়ে দেয় বা প্রশ্নকে অনুযায়ী তারা আন্দাজে কিছু গোল ঘুরিয়ে আসে। বা এখন যেহেতু সিবিডিতে অর্থাৎ কম্পিউটার বেসডে হয়ে থাকে, তারা যে কোনো একটা অপশন মেরে আসে একটুও না ভেবে। তাই আমি বলবো যে এটুকে এই অংশটিকে একটু যদি মন দিয়ে এবং কিছু যদি ট্যাকটিক্স, কিছু টিপস এবং কিছু যদি মিস্টেকগুলোকে আমরা এড়াতে পারি, তাহলে আমাদের খুব একটা ইংরেজিতে দক্ষ না হলেও চলবে, মোটামুটি টুকিটাকি নলেজ থাকলেই হবে। ক্লিয়ার? এবারে আমি সবশেষে আরও একটি ট্রিক বলবো। প্রথমে আমি নিজের যে ধারণা আমি রেখেছি, আমি যেরকমভাবে প্রশ্ন সলভ করে এসেছি আমি পরীক্ষাগুলোতে, তোমাদেরকে আমি সেই টেকনিকগুলো আজকে শেখাবো আগে। তারপরে আমি চলবো আমি একটা বিশেষ ট্রিক, যেটা আমি আগেও বলেছি, আজকে সেটাকে শেষে বলবো। ঠিক আছে, ওটা সাসপেন্স রাখছি। ওকে, দেখো এবারে যে জিনিসটা আমি বলছিলাম যে দেখো আমি তো ইংরেজি ব্যাকগ্রাউন্ডের, আমি ভাবলাম আমি অনেক কিছু নাই হোক, মোটামুটি তো আমি জানি, তো অনেক কিছু বলাটা ভুলই হবে, আমি জানি অল্পটাই জানি। তো সেই অল্প ইংরেজি জ্ঞান থাকা সত্ত্বে আমার পড়তে খুব ইজি হয়। তো আজকের আলোচনাটা আমি তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে করব। মনে করব যে আমি অনেক শব্দের অর্থ আমি জানি না, সেইভাবেই আজকের আলোচনাটা করব। অর্থাৎ তোমাদের সামনে প্রথমে টিপস রাখবো এবং তারপরে কোন কোন ভুলগুলো আমরা করে থাকি, সেই ভুলগুলো কিভাবে এড়াবো সেগুলোকে আমি তুলে ধরবো প্রথমে। তারপরে একটা উদাহরণ ধরবো এবং উদাহরণটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে, আমি 2019 সালের আমি একটি প্রশ্ন নেব, কারণ আমি আপডেটেড প্রশ্ন চাই। আমি ওল্ড ডেটেড প্রশ্ন না নিয়ে আলোচনা করব, কারণ আপডেটেড প্রশ্ন যদি করা হয়ে থাকে, সেরকম যদি ট্রেন্ড অনুযায়ী করি, তাহলে আমরা বলতে পারি সেই ট্রেন্ডের প্রশ্ন এবারেও আসতে চলেছে। তাই আমার যে থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আজকের আলোচনা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। তাই আমার সেকেন্ড স্লাইডে যাচ্ছি, অর্থাৎ যেখানে আমি টিপসগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা রেখেছি। দেখো আমি প্রথম টিপসটাকে নিয়ে আমি আলোচনা করছি। দেখো কি বলছি, যে রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। অর্থাৎ তোমাদেরকে যেটা প্রথমে করতে হবে, তোমরা যখন রিডিং কম্প্রিহেনশনের প্রশ্নটা পাবে, যেখানে প্যাসেজটা পাবে, আগে প্যাসেজ কোনোভাবে পড়বে না।
প্রথমে পড়বে কি পড়বে? প্রশ্ন পড়বে। কোনটা পড়তে বললাম? প্রশ্ন পড়তে বললাম। কেন বললাম? আসলে গোটা প্যাসেজ পড়ে তোমাকে বুঝতে হবে কোন ব্যাপারে প্রশ্ন বা কোন ব্যাপার নিয়ে বলেছে। কিন্তু যদি তোমরা প্রশ্ন আগে পড়তে থাকো তাহলে যে প্রশ্নটা হয়ে থাকে ওই প্যাসেজটাকে কেন্দ্র করে হয়ে থাকে। তাই প্যাসেজটার সম্পর্কে সব থেকে একটা বেসিক আইডিয়া পাওয়ার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? ওই রিডিং কম্প্রিহেনশন থেকে যে প্রশ্নগুলি দিয়েছে সেই প্রশ্নগুলি দেখতে হবে। তারপরে দ্বিতীয় পয়েন্ট বলেছি, দেখো হাইলাইট ইম্পর্টেন্ট পয়েন্ট কিওয়ার্ডস, অর্থাৎ সেই প্রশ্নটিতে এমন কিছু শব্দ থাকতে পারে বা এমন কিছু ওয়ার্ড থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে যেটা মনে হচ্ছে যে এটা কমন কোনো ওয়ার্ড নয়, যেরকম অ্যামিজার, ওয়াজ ওয়ার, দা, এগুলো না থেকে একটা এমন একটা ওয়ার্ড যেটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড। সেই ওয়ার্ডটা শুধু প্রশ্নে নয়, আমরা সেখানে থাকা অপশনগুলোতেও দেখব কি ওয়ার্ডগুলোকে। তারপরে কি করব? রিড দ্য প্যাসেজ। এবারে আমরা প্যাসেজ পড়তে যাব। তাহলে প্রথমে প্রশ্ন পড়লাম, প্রশ্নগুলি পড়লাম, বুঝলাম, তারপরে আমি গেলাম প্যাসেজটাকে পড়তে। তো যখন প্যাসেজটাকে পড়বো আমি কিন্তু প্রথমবার একেবারে এই জাস্ট স্কিমিং লাইন বাই লাইন একবার টেনে চলে গেলাম, মনে হচ্ছে সময় চলে যাচ্ছে তাই আমি বেশি সময় দেবো না, ঝটফট করে পড়তে গেলাম, এটা কিন্তু করা যাবে না। প্রথমবার যখন পড়ছো এক একটা সেন্টেন্স বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। বুঝে বুঝে মানে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু অনেক অর্থ আমাদের কাছে জানা থাকে না, তাই সেই অর্থগুলিকে আমরা অর্থের একটা সেন্স নেব। কারণ আমরা একটা বাক্য দেখলে যদি মোটামুটি কয়েকটা শব্দকে বুঝতে পারি আর কয়েকটা শব্দ বুঝতে পারছি না, তাহলে বাক্যের সেন্স দেখে কিন্তু আমরা একটা উপলব্ধি করতে পারি যে এই বাক্যটি এটি বলতে চেয়েছে। তাই আমরা প্যাসেজটাকে মাইনিউটলি পড়ব এবং পড়ার সময় আমি যে প্রশ্ন দেখেছিলাম, অর্থাৎ প্রশ্ন কি প্রশ্নটা এসছে সেই প্রশ্ন অনুযায়ী কিছু কিছু কিওয়ার্ড আমি বেছেছিলাম। তো সেই কিওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোকে পড়তে পড়তে পেয়ে যাচ্ছি। তো তখন যেখানেই পাবো, যেখানেই প্রথম শব্দটা ম্যাচ করছে প্রশ্নের সাথে, আমার প্রশ্ন যেগুলো দেখেছিলাম সেই প্রশ্নের কোনো ওয়ার্ডটা আমি প্যাসেজে পেয়ে গেছি, ঠিক তখনই কী করব? আমরা কিন্তু সেই কিওয়ার্ডটার কাছে বা সেই ওয়ার্ডটা যেটা প্যাসেজে আছে সেখানে আটকে যাব। ঠিক আছে, এবারে ম্যাচিং করা হয়ে গেছে, অর্থাৎ প্রশ্নের সেই কিওয়ার্ড এখানে যে কিওয়ার্ডটা ম্যাচিং করা হয়ে গেলে তখন ওই প্রশ্নটির যে বাকি অপশানগুলো রয়েছে সেখানে মিলিয়ে সেই পার্টিকুলার যে শব্দটি পেলাম প্যাসেজে তার সামনের বাক্য, সেই বাক্য, পরবর্তী বাক্য দেখব। তো প্রথমে যেই ওয়ার্ডটি যেই সেন্টেন্সের মধ্যে পেয়েছি সেই বাক্যটাকে ভালো করে দেখতে হবে। দেখলে দেখা গেল যে উত্তর সেই বাক্যেই রয়েছে, তাহলে আমাকে আর প্রথম তার আগের বাক্য তার পরের বাক্য দেখার দরকার নেই। অর্থাৎ যে ওয়ার্ডটা প্রশ্নে রয়েছে প্যাসেজের মধ্যে সেই ওয়ার্ডটা যখন পাচ্ছ, সেই ওয়ার্ডটার যদি সেই লাইনেই উত্তর সলভ হয়ে যাচ্ছে তাহলে খুবই ভালো। এবং মূলত এটাই থাকে যে যদি সেই বাক্যে না হয়ে থাকে আগের বাক্যে থাকতে পারে বা পরবর্তী বাক্যে থাকতে পারে। এবারে চলে আসি যে অ্যান্সার ক্যান বি ফাউন্ড অন দ্যাট আইদার বিফোর দ্যাট লাইন অর আফটার দ্যাট লাইন। যে কথাটা বলছিলাম, সেই লাইনে পাবে, যেই ওয়ার্ডটা যখন পাচ্ছ সেই লাইনে পাবে, আদারওয়াইজ তার আগের লাইন না হলে পরের লাইন। তারপরে বলেছে ফাইন্ড কারেক্ট অপশান বাই কম্পেয়ারিং দ্য প্যাসেজ অ্যান্ড অপশানস, অর্থাৎ তারপরে তোমাকে এই সঠিক উত্তরটা বার করতে হবে, যেটা আমি বুঝিয়ে দিলাম অলরেডি। সেই প্যাসেজটাকে ভালো করে দেখে সেই সেন্টেন্সটাকে পড়ে। ক্লিয়ার? এবারে বলেছে অ্যামাং 5 কোশ্চেন্স 3 কোশ্চেন্স আর ফ্ল্যাট, আদার 2 কোশ্চেন্স রিকোয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ যে রিডিং কম্প্রিহেনশন থেকে যে 5টি প্রশ্ন আসে সেই 5টি প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন একেবারে একটু বুঝার দরকার আছে, অর্থাৎ প্যাসেজটা পড়ে মোটামুটি একটা আইডিয়া করতে হয় যে এই প্যাসেজটা কী সম্পর্কে রয়েছে। কিন্তু 3টে প্রশ্ন এমন থাকে যে সেই কিওয়ার্ডটা খুঁজে বার করলেই তার উত্তর খুঁজে বার করা খুব ইজি, অর্থাৎ বেশি খাটতে হবে না। তার মানে কি? অর্থাৎ 5টার মধ্যে 3টা প্রশ্ন উত্তর তুমি পারবে যদি এই টেকনিক বা এই টিপসগুলোকে, এই যে টিপসগুলো যেগুলো দিচ্ছি যদি কাজে লাগাও। ঠিক আছে, এবারে দেখো, এবার আমি চলে যাচ্ছি যে স্টুডেন্টরা সাধারণত কী কী ভুল করে থাকে। কি ভুল করে থাকে দেখো, বলেছে যে প্রথম বলছে নট রিডিং দ্য প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ প্যাসেজটাকে কেয়ারফুলি না পড়লে যা হয়, প্রথমবারে হলো না, দ্বিতীয়বার পড়ার চেষ্টা করলাম, তৃতীয়বার, তাহলে তো অনেক টাইম চলে যাবে। তাই এত টাইম দেওয়া যাবে না। বা দেখা যাচ্ছে যে একটা আগে থেকে একটা কমন মিথ আছে যে সত্যি কি পারবো, দূর এটা সময় লেগে যাবে, এটা পারবো না, বা দাও বলুন ছেড়ে দিই, অন্য প্রশ্ন করি, এটা হয়ে থাকে, অনেকের মনে মেন্টালিটি এরকম থাকে। তো এই মেন্টালিটি থেকে দূরে থাকতে হবে। কারণ হচ্ছে যে সাসপেন্সটা তোমাদের বলেছিলাম যে
আসলে এই এনটিএ নেটের পরীক্ষার প্রশ্ন, এনটিএ নেটের মূলত পরীক্ষার প্রশ্ন তারা হিন্দি এবং ইংরেজিতে করে, যদিও আমাদের সেট পরীক্ষার প্রশ্ন ইংরেজি হিন্দিকে বাদ দিয়ে বাংলায় করার কথা ভেবেছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে যদি কেউ হিন্দি ভাষা অর্থাৎ হিন্দি অ্যালফাবেটটা ভালো করে যদি একটু জেনে নেওয়া যায়, তাহলে কিন্তু এই রিডিং কম্প্রিহেনশন যাদের ইংরেজিতে কষ্ট হয় বা হিন্দিতে কিন্তু তারা কিন্তু করতে পারে। এবং এইবারে এই প্রথমবারে পেপার ওয়ানের যে প্রশ্নটা হিন্দিতে যেটা হতো সেটাকে আগে কিন্তু পুরো ইংরেজিতে প্রশ্ন থাকতো, সেটা যদি কারো যদি হিন্দিতে দেখতে বা তার ইচ্ছা হচ্ছে যে সে হিন্দিতেই প্রশ্নগুলো সলভ করবে, তাকে কিন্তু ফন্টটাকে চেঞ্জ করাতে হতো। উপরে একটা অপশন থাকতো, হিন্দি মারলে হিন্দি হতো, ইংরেজি মারলে ইংরেজি হতো পেপার ওয়ানের প্রশ্নটা। কিন্তু এবারে কিন্তু এনটিএ থেকে একটা ভালো একটা সুযোগ বলতে পারে তারা করে দিয়েছে, যে তারা একটাই পেজে সেখানে একসাথে হিন্দি থাকছে এবং ইংরেজি থাকছে, অর্থাৎ তোমার সামনে হিন্দিও থাকছে ইংরেজি থাকছে, তাই তোমাকে চেঞ্জ করার প্রয়োজন নেই, অর্থাৎ বেশি সময়ের কিন্তু এখানে আর কোনো সমস্যা নেই। আবার দেখা হতো আগে যখন পরীক্ষা হতো, কেউ যখন একবার হিন্দি একবার ইংরেজি করছে, কম্পিউটারটা হ্যাং করে দিত অনেক সময়, তো তার ফলে অনেক সমস্যা হতো, যেটাকে কিন্তু এনটিএ কিন্তু এবারে কিন্তু বন্ধ করে দিয়েছে। তাই বারবার বলছি যে যদি কারোর ইংরেজি একেবারেই হয় না কিন্তু হিন্দি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদেরকে বলবো যে হিন্দি অ্যালফাবেটটা শিখে নিতে। তারপরে বলছি যে রিডিং ইট টু ফাস্ট অর টু স্লো, অনেকে এটাই ভুল করে যে প্রচুর দ্রুত গতিতে পড়তে গিয়ে ঠিক করে বোঝে না, আবার ভালো করে বুঝবে বলে পুরো ধীরে ধীরে পড়তে গিয়ে অনেক সময় লাগিয়ে দেয়। তো দুটোর মধ্যে কোনোটাই করা যাবে না, ঠিক আছে? তার মানে মোটামুটি একটা স্পিডে পড়তে হবে, আমাকে মোটামুটি সেন্সটা নিতে হবে, সব ওয়ার্ডের মিনিং না জানলেই হবে, ঠিক আছে? তারপরে বলছে অপশন 3 বা পয়েন্ট 3 বলছে, দেখো নট রিডিং দ্য কোয়েশ্চেন্স প্রপারলি, প্রশ্নগুলিকে যদি সঠিকভাবে না পড়ি, আমি কি বললাম আমার টেকনিক অনুযায়ী যে প্রথমে প্রশ্ন পড়তে হবে, যদি প্রশ্ন যদি ভালো করে পড়ে নিই না, তাহলে টপিকটার সম্পর্কে আইডিয়া অলরেডি সেখান থেকে চলে আসবে। অর্থাৎ যদি বলি এই যে কেউ হয়তো প্র্যাকটিস নাও করতে পারো, ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু কিছু টেকনিক মাথায় রাখতে হবে, যেরকম হচ্ছে প্রশ্ন যখন পড়ছো সেই প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? এটা কিন্তু যেগুলো রেড কালারে করে দিয়েছি খুব গুরুত্বপূর্ণ সেগুলো। তারপরে বলেছে নট চেকিং দ্য অপশনস কেয়ারফুলি, যখন দেখলো যে এই প্রশ্নের এই কিওয়ার্ডটা মিলে গেছে, মানে প্রশ্নে যে কিওয়ার্ডটা রয়েছে প্যাসেজের মধ্যেও কিওয়ার্ড সেই ওয়ার্ডটা পেয়ে গেছে, তো তখন যেই অপশনটাতে সেই কিওয়ার্ডটা পেয়ে গেছে সেটাতেই ঠিক মেরে দিয়ে আমরা তখন পরবর্তীতে চলে যাচ্ছি না, সেটা করা যাবে না। দেখা গেল সেই বাক্যতে 2-এর বেশি বা 1-এর বেশি কিওয়ার্ড রয়েছে, যেটা অপশনগুলোতে বাকিগুলোতেও রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে কিওয়ার্ডটা তুমি খুঁজছো প্যাসেজে, এখানে সেটার সিনোনিম রয়েছে, ঠিক আছে? আমরা জানি পৌঁছানো ইংরেজি কি রিচ, কিন্তু সেখানে দিয়েছে অ্যারাইভ, তো একই কিওয়ার্ড অনেক সময় না থেকে তাদের সিনোনিম দিয়ে থাকে, ঠিক আছে? তো সেগুলোকে একটু ভালো করে দেখতে হবে, অর্থাৎ অপশনগুলো যেগুলো থাকে সেই অপশনগুলোকে ভালো করে দেখতে হবে। 5 বলছে নট ইমপ্রুভিং রিডিং স্পিড প্র্যাকটিসিং দ্য প্যাসেজ, অর্থাৎ রিডিং স্পিডটা বাড়াতে বলছে। তো আমি ধরলাম না, অনেকের ক্ষেত্রে এটা সম্ভব নয়, কারণ তারা নিজেদের পেপার 2 নিয়ে পড়াশোনা করে অধিক সময়, তো এখন সেই ইংরেজিটাকে আবার চর্চা করা অনেক কঠিন হয়ে থাকে। তাই আমি বলবো হ্যাঁ এটার প্রয়োজন আছে, কিন্তু যদি কেউ যদি নাও পারে তাহলে এই পয়েন্টটা না থাকলেও হবে, প্র্যাকটিস না করলেও হবে। তবে যেটা রেড কালারে করেছি সেগুলো কিন্তু দেখতে হবে অবশ্যই, যেরকম নট আইডেন্টিফাইং দ্য কিওয়ার্ডস, অর্থাৎ প্রশ্ন ভালো করে পড়ে যদি কিওয়ার্ড অর্থাৎ কোন ওয়ার্ডটা মনে হচ্ছে কিওয়ার্ড, যে এই ওয়ার্ডটাই আমার উত্তর বের করে দিতে পারে, সেটা যদি কেউ ধরতে না পারো তাহলে কিন্তু ব্যর্থতা রয়েছে। তাই তোমাকে সেইটুকু জ্ঞান কিন্তু বের করতে হবে। তারপরে বলছে নট কিপিং ইন মাইন্ড দ্য সাবজেক্ট, তো প্রশ্ন পড়ে মোটামুটি ধারণা হয়ে গেল, কিন্তু সেই ধারণা যে তুমি করলে সেটা সঙ্গে সঙ্গে ভুলে গেলে কী করে হবে? অর্থাৎ সাবজেক্ট ম্যাটারটা যদি বুঝে নাও, সেই সাবজেক্ট ম্যাটারে ফিক্স থাকতে হবে, অন্য কিছু মাথায় আনা যাবে না। ক্লিয়ার? 8 নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি বলেছে দেখো, নট ফিক্সড উইথ ফ্যাক্ট রাদার ইউজ পার্সোনাল ইমোশন, ডু নট ইউজ প্রায়র নলেজ। মানে কি হয়, আমরা যখন কোনো কিছু প্যাসেজ পড়ি না, প্যাসেজ পড়ার সাথে সাথে আমাদের একটা ইমোশান কাজ করে যায়, আমরা নিজেদের আগের জ্ঞান সেই জ্ঞানটাকে জুড়ে দিই, ও আচ্ছা এটা তো এইটাই মিন করছে, এটাই হয়তো অর্থ বহন করছে মনে হয়। অর্থাৎ আমাদের মনে করতে হবে যে প্যাসেজে যা আছে
সেখান থেকেই আমাদেরকে সলভ করতে হবে। আমাদের পূর্ববর্তী জ্ঞান কোথাও লাগানো হবে না, ঠিক আছে? প্যাসেজে যা আছে সেই প্যাসেজটা পড়ে সেইখান থেকেই উত্তর করতে হবে। তার মানে সহজ, আমরা কঠিন করিনি, আমরা আমাদের পূর্ববর্তী জ্ঞান লাগিয়ে দিই এবং অনেক ভাবনার মধ্যে ঢুকে যাই, তাই জন্য আমরা কঠিন করে নিই। তাহলে কি বললাম, প্রায়র নলেজটাকে এখানে ভুলে যেতে হবে, প্যাসেজে যা রয়েছে সেটাই সলভ করতে হবে। এবারে বলছে নট এলিমিনেটিং অপশান। আমি আগেও বলেছি, বারবার বলছি যে কোনো প্রশ্ন উত্তর যখন করতে যাবে দেখবে সেই প্রশ্নের উত্তর কোনটা হবে তুমি কিন্তু একটা আনুমানিকভাবে 4টে অপশনের মধ্যে একটা দুটোর মধ্যে কনফিউশন থাকে। এরকম অনেক অপশন দেওয়া থাকে যেটা তোমাদের মনেই হবে যে এটা এই উত্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাই প্রথমত আমাদেরকে এলিমিনেট করতে হবে অপশনগুলি, যেগুলি হবে না সেগুলোকে আগে বাদ দিতে হবে। তো এইটাও আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তারপরে বলা হয়েছে ওয়েস্টিং টু মাচ টাইম অন ডিফিকাল্ট কোশ্চেন। দেখা গেছে একটা প্রশ্ন কঠিন লাগছে, তো তুমি পুরো নাছোড়বান্দার মতো সেই প্রশ্নটাকে সলভ করবেই এরকম একটা ভেবে রেখেছো, তো এটাও করা যাবে না। তারপরে বলা হয়েছে লুজিং ফোকাস অ্যান্ড ইন্টারেস্ট হোয়াইল রিডিং। অর্থাৎ পড়ার সময় যখন পড়ছো তখন মন স্থির নেই, হেই এতগুলো প্রশ্ন বাকি কখন হবে, তো এই রকম টেনশন করলে হবে না। হয়তো ধরো ভালো করে পড়ো, একবারই পড়ো এবং সেটাকে ভালো করে পড়ো। ক্লিয়ার? বোঝা গেছে? তো আমি মনে করি যে প্যাসেজটাকে পুরোপুরি পড়ার দরকার হয় না। যদি কেউ প্রশ্নটাকে ভালো করে দেখে, প্রশ্নটাকে বুঝে নেয়, তাহলে সেই কিওয়ার্ডগুলো সার্চ করে করে সে কিন্তু উত্তর করতে পারে। এখানে দেখো আমি 2019 সালের ডিসেম্বর মাসের একটা প্রশ্ন তুলেছি। তো আমি আগে কি করব বলেছিলাম, প্যাসেজ পড়বো না, আমি আগে প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটা বলেছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ইস্যু উইথ পিজেন ন্যাশনালিজম ওয়াজ। তো প্রশ্ন একেবারেই প্রথম প্রশ্নেই কিন্তু আমাদের যে প্যাসেজটার আইডিয়া ক্লিয়ারলি রয়েছে। দেখো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মানে কি, প্যাসেজ অনুযায়ী। দ্য ইস্যু মানে হচ্ছে মেন ব্যাপারটা, মেন মুদ্রা যেটাকে বলি। উইথ পিজেন ন্যাশনালিজম অর্থাৎ আমরা এখানে পিজেন ন্যাশনালিজম সম্পর্কে আইডিয়া পাবো কী ছিল, অর্থাৎ পিজেন ন্যাশনালিজমের যে মূল আইডিয়া বা সেখানে ব্যাপারটা কী ছিল, বা সেই পিজেন ন্যাশনালিজমের যে ইস্যুটা মেন ব্যাপারটা এখানে নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা কী ছিল। তো এই প্রশ্নটা যদি দেখি আমরা, যে এই প্রশ্নটা কিন্তু স্ট্রেট কোনো নির্দিষ্ট কোনো বস্তু বা কোনো ঘটনা তাকে ডাইরেক্টলি বলছে না, অর্থাৎ আমাদেরকে কিন্তু প্যাসেজটা ভালো করে বুঝতে হবে। তাই বলতে পারি যে এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন, অর্থাৎ এটা বলেছেন যে কঠিন টাইপের। তো আমি এটাকে প্রথমে সলভ করছি না, আমি এটাকে পরে আসছি, দ্বিতীয় প্রশ্নে চলে আসি। বলছে দ্য পপুলার মুভমেন্টস ওয়্যার। পপুলার মুভমেন্ট মানে জনপ্রিয় মুভমেন্ট, তাহলে নিশ্চয়ই পিজেন্ট এই যে ন্যাশনালিজম একটা বললাম, তো এখানে আরও কিছু পপুলার মুভমেন্টস রয়েছে। তো পপুলার মুভমেন্টস ওয়্যার সেগুলি কী ছিল? তো অপশানে দেখছি এগেনস্ট ইম্পিরিয়ালস, এগেনস্ট দেয়ার মাস্টার্স, কনসিয়াসলি ভায়োলেন্ট, টাইম বাউন্ড। তো এখানে নিশ্চয়ই মুভমেন্টগুলো কী কী বলেনি, বলছে সেই মুভমেন্টগুলি কিসের বিরুদ্ধে ছিল। তার মানে আমাকে প্যাসেজে খুঁজতে হবে যে পপুলার মুভমেন্টগুলি বা পপুলার মুভমেন্ট কথাটি কোথায় লেখা ছিল, এবং সেখানে এগেনস্ট লেখাটা নিশ্চয়ই থাকবে। তো আমার এখানে কি টার্ম হচ্ছে পপুলার মুভমেন্টস এবং এগেনস্ট। তো আমি দেখতে পাচ্ছি এখানে নিশ্চয়ই কিছু একটা বলছে যে ইম্পেরিয়ালিস্টের বিরুদ্ধে হতে পারে, মাস্টারের হতে পারে, কনসিয়াসলি ভায়োলেন্ট হতে পারে, টাইম বাউন্ড, অর্থাৎ এটা নির্দিষ্ট কিছু জিনিসকে বলছে। তার মানে এটা কিন্তু ফ্ল্যাট অ্যান্সার হতে পারে। তাই আমি এটাকে খুঁজবো, পপুলার মুভমেন্টস ওয়ার এগেনস্ট, এরকম আমি ভাষা খুঁজবো। তো চলে যাই, আমি কিন্তু তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করছি, তাই জন্য আমি প্যাসেজটাকে পড়বো না। আমি চাইছি পরীক্ষার হলে আমাকে টাইম ম্যানেজ করে করতে হবে, এত টাইম কখন পাবো। তো আমি পড়ার আগে আমি দেখে নিচ্ছি, তো চটপট করে খুঁজে নিচ্ছি। এই দেখো পপুলার মুভমেন্টস আমি কিন্তু পেয়েছি, দেখেছো? তার আগে কি, হ্যাঁ রয়েছে, প্রথম লাইনে ছিল দেখো, দ্য প্রি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইরা ইজ রিয়েলি ইন এ ওয়েল সুইটেড ওয়ে in-depth evolution of the popular movements as they were spontaneous and no more than। তো এইখানে আমি কোথাও কিন্তু ওয়ার এগেনস্ট পাচ্ছি না, কিন্তু নিচের বাক্যে দেখো পপুলার যে মুভমেন্টসটা পেয়েছিলাম ওয়ার ডাইরেক্টেড ইউজুয়ালি এগেনস্ট, অর্থাৎ এগেনস্টও পেয়ে গেছি, পপুলার মুভমেন্টসও পেয়ে গেছি। এবারে কাদের? ইমিডিয়েট ইন্ডিয়ান অপ্রেসার, অর্থাৎ ইন্ডিয়ান মানে ভারতীয় অপ্রেসার। তার মানে বলা যেতে পারে যে আমি টার্মটাকে যখন পেয়ে গেছি যে এই উত্তরটা হতে পারে ইন্ডিয়ান অপ্রেসার, তার মানে আমাকে প্রশ্নে যেতে হবে। তো প্রশ্ন কি বলেছিল? দ্য পপুলার মুভমেন্টস ওয়ার এগেনস্ট ইম্পেরিয়ালিস্ট। দেখো ইম্পেরিয়ালিস্ট এইটা জানতে হয়, এটা অনেকে জানো হয়তো। ইম্পেরিয়াল মানে হচ্ছে একটা দেশকে যখন আরেকটা দেশ এসে শাসিত করে, অর্থাৎ ভারতের যদি ইম্পেরিয়াল পাওয়ার হচ্ছে ব্রিটিশাররা। তো এখানে কি সেই ভারতীয়দের কথা বলছে নাকি বাইরের কথা বলছে?
বলেছে এখানে ইম্পিরিয়ালিস্ট মানে হচ্ছে বাইরের লোক অর্থাৎ বিদেশি, তার মানে এটা হবে না। এগেনস্ট দেয়ার মাস্টার অর্থাৎ আমরা যেহেতু ভারতীয় কথা পড়ছি নিশ্চয়ই তাদের মাস্টার অর্থাৎ ভারতীয় মাস্টারদের বিরুদ্ধে অর্থাৎ তাদের সেই অপ্রেসারদের বিরুদ্ধে, এটা হবে। দেখি বাকিগুলো কী রয়েছে, কনসিয়াসলি ভায়োলেন্ট, টাইম বাউন্ড, না এগুলো নয়। আমার কিন্তু অপশন কোনটা হবে, অপশন বি হবে, এগেনস্ট দেয়ার মাস্টার। তাহলে এটা ফ্ল্যাট প্রশ্ন ছিল, খুব ইজি ছিল তাই না? তো আমার এই অ্যান্সারটা হয়ে গেল। 2 এর দিকে। 3 এর দিকে প্রশ্নে যাই। ওকে, 3 এর দিকে প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য অথার্স অ্যাসেসমেন্ট অফ দ্য পপুলার মুভমেন্ট। তো বলেছে যে অথার্স অ্যাসেসমেন্ট অর্থাৎ অথারের যে অ্যাসেসমেন্ট মানে হচ্ছে মূল্যায়ন আমরা বলি। পপুলার মুভমেন্ট, আমরা তো পপুলার মুভমেন্টগুলো পেলাম, এখানে মুভমেন্টগুলো পাইনি, কিন্তু আমরা বলতে পারি যে সেই মুভমেন্টগুলোর তিনি মূল্যায়ন কি করেছেন, তাই না? তো যখন আমরা বলি একটা প্যাসেজে উপসংহারে কি থাকে, মূল্যায়ন থাকে, অর্থাৎ শেষে অ্যানালাইসিস করে থাকে এবং তিনি তথ্যটা দিয়ে থাকেন। তো যদিও এটা কিন্তু ফ্ল্যাট কোশ্চেন নয়, এটাকে একটু আন্ডারস্ট্যান্ডিং করার হয়ে থাকে, তো এই প্রশ্নের উত্তরটা আমরা আশা করতে পারি যে শেষের দিকে থাকবে বা শেষ বাক্যে থাকতে পারে। তাই আমরা এই প্রশ্নের উত্তরটা খুঁজে আসি যে অথার্স অ্যাসেসমেন্টটা পপুলার মুভমেন্টদের প্রতি কী ছিল। দেখি কি রয়েছে, আমরা প্যাসেজে চলে গেলাম। তো তোমরা কি করবে, প্যাসেজটাকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবে, আমি যে রেখেছি দিলে ওটা পড়তে সুবিধা হবে। দেখো আমি চলে আসি লাস্টের দিকে, আমি লাস্টের বাক্যটাই বলেছিলাম ধরবো, ফরেস্ট রাইটস, বার্ডেন্স রেন্ট, ইউসারি অ্যান্ড ল্যান্ড রেভিনিউ, প্ল্যান্টার এক্সপ্লয়টেশন, লেবার গ্রিভেন্সেস ওয়ার অল থিমস টেকেন ওভার বাই মিডল ক্লাস ন্যাশনালিজম। অর্থাৎ মিডল ক্লাস ন্যাশনালিজমের ঊর্ধ্বে বা মিডল ক্লাস ন্যাশনালিজমগুলো এগুলোকে ছাপিয়ে গেছে, এই মুভমেন্টগুলোকে টেকেন ওভার করে নিয়েছে কোনটা, মিডল ক্লাস ন্যাশনালিজম। দেখো এরকম কোনো কি লেবার গ্রিভেন্সেস এগুলো কি এরকম কোনো কি অপশন আছে আমাদের? তাহলে পপুলার মুভমেন্টগুলো কি ছিল কোনগুলো, ফরেস্ট রাইটস ছিল, দ্য বার্ডেন্স রেন্ট, ইউজুয়ারি অ্যান্ড ল্যান্ড রেভিনিউ, প্ল্যান্টার এক্সপ্লোরেশন, লেবার রিভিউ ওয়ার অল থিমস টেকেন ওভার, যেগুলো টেকেন ওভার করা হয়েছে কে করেছে, মিডল ক্লাস ন্যাশনালিজম দ্বারা ল্যাটারে পরবর্তী। দেখি এরকম কোনো অপশন রয়েছে কিনা 3 এর দিকে প্রশ্নে। এই বাক্যের কিওয়ার্ড অনুযায়ী অ্যাসেসমেন্ট পেয়েছি বা পপুলার মুভমেন্টস পেয়েছি। সাম অফ দ্য পপুলার ইস্যুজ ওয়ার টেকেন ওভার, এই বাবা পুরো তো রয়েছে টেকেন ওভার বাই মিডল ক্লাস ন্যাশনালিজম। তাহলে এই লাইনটা কিন্তু পুরো ফ্ল্যাটই, আন্ডারস্ট্যান্ডিং লেভেল মোটেও নয়, এটা ছিলই না আন্ডারস্ট্যান্ডিং লেভেলে, এটা ফ্ল্যাট ছিল। আমরা কিন্তু পুরো সেই লাইনটাই পেয়ে গেলাম, সাম অফ দ্য পপুলার ইস্যুজ ওয়ার টেকেন ওভার বাই মিডল ক্লাস ন্যাশনালিজম। তো সেই পপুলার মুভমেন্টের কিছু ইস্যুগুলো তারা কিন্তু টেকেন ওভার করে নিয়েছে। তাহলে অপশন আমাদের 3টা আর 3 এর দিকে প্রশ্নের উত্তরটাও হয়ে গেল। এবারে 4th দিকে প্রশ্ন আসি, বলেছে যে দ্য প্রি ওয়ার পপুলার মুভমেন্টস। তো আমরা পপুলার মুভমেন্টসগুলো পেয়েছিলাম, সেই যে বার্ডেন যেগুলো পেলাম এক্ষুনি, তো বলছে এগুলো হচ্ছে প্রি ওয়ার মানে যুদ্ধ পূর্ববর্তী মুভমেন্টসগুলি, এগুলো কেমন ছিল, যুদ্ধের আগে সেই যে যুদ্ধের পূর্ববর্তী বা পূর্ববর্তী সময়ে সেই মুভমেন্টগুলি কেমন ধরনের ছিল। তো এখানে অপশানগুলো দেখে বুঝতে পারছি, বলেছে ইউনিফর্ম মানে সব একগোত্রীয়, ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে কোনো যা তাৎপর্যহীন এরকম অর্থে, মিডল ক্লাস ন্যাশনালিজম সেগুলো ছিল মিডল ক্লাস ন্যাশনালিজম। কিন্তু আমরা এই যে আগের উত্তরটা পেলাম যে না সেগুলো প্রি ওয়ার মুভমেন্টগুলো যেগুলো সেগুলো পরবর্তী সময়ে মিডল ক্লাসরা করেছিল, তো এটা তো হবে না। আমরা এইখানে এলিমিনেশন পদ্ধতি হিসাবে এটাকে ধরতে পারি, হবে না। ইনসিগনিফিকেন্ট ভ্যালু এটাও হবে না, আমরা ধরতে পারি, কারণ হচ্ছে আমরা জানি যে এলিমিনেশন পদ্ধতি ইউজ করতে হয়। তারপর বলছে স্পেসিফিক গেন অ্যাট টাইমস, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে তারা একটা যথেষ্ট কিছু পেয়েছিল। তো 1 আবার ডি এর মধ্যে আমার মনে হচ্ছে কনফিউশন। তো আমরা প্রি ওয়ার মুভমেন্টসগুলো দেখব এবং সেগুলো কেমন ছিল খুঁজে বার করব। তো চলে যাই যে দ্য প্রি ওয়ার ওয়ার্ল্ড ইরা, এগুলো তো মুভমেন্ট বলছে না, আমরা একটু খুঁজে চলে যাই যে প্রি ওয়ার মুভমেন্টগুলো কোথায় রয়েছে। আর লিমিটেশন টেন্ডেড, প্রেজেন্ট ন্যাশনালিজম, পপুলার ইভেন্টস, এই যে দেখতে পাচ্ছি অল দিস, এই অল দিস মানে অর্থাৎ আমরা বলতে পারি যে প্রি ওয়ার্ল্ড ইরা মুভমেন্টগুলি মেক্স ইট রাদার ডিফিকাল্ট অ্যাকসেপ্ট উইদাউট সাম কোয়ালিফিকেশান কোহেরেন্ট অল্টারনেটিভ। ওকে ঠিক আছে, দেখি আর কি বলছি। আমাদের দুটো অপশানটাকে কারেক্ট করাতে হবে। দেখতে পাচ্ছি হচ্ছে আচ্ছা এই ওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে টুকরো টুকরো। দেখো যে এই যে মুভমেন্ট দ্য মুভমেন্ট দ্যাট হ্যাভ বিন কনসিডার, যেগুলোকে বিবৃত করা হয়েছে ওই আর ক্লিয়ারলি ফ্র্যাগমেন্টেড, অর্থাৎ মুভমেন্টগুলি ছিল ক্লিয়ারলি ফ্র্যাগমেন্টেড। মানে মুভমেন্টগুলি ফ্র্যাগমেন্টেড মানে হচ্ছে টুকরো টুকরো, ভাগা মানে একসাথে নয়।
আমার প্রশ্ন চলে যাই, প্রশ্নের যে অপশানগুলো দেখেছিলাম, দেখো বলেছিল যে কী ছিল প্রশ্নটা, 4 দাগে প্রশ্নটা, যে দ্য প্রি ওয়ার মুভমেন্টস ওয়ার ইউনিফর্ম, মানে হচ্ছে ইউনিফর্ম মানে হচ্ছে পুরো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ইউনিফর্মিটি চলবে, মানে একটার পর একটা একটার পর একটা। ফ্র্যাগমেন্টেড মানে কি, টুকরো টুকরো, একটা হলো তারপরে আবার কোনটার কবে তার হবে তার ঠিক নেই। তো বলতে পারি স্পেসিফিক গেন অ্যাট টাইম, অর্থাৎ তারা নির্দিষ্ট সময়ে তারা নির্দিষ্ট কিছু পেয়েছিল, বুঝতে পারলে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু পেয়েছে এরকম অর্থে বলতে পারি আমরা। এখানে ইউনিফর্ম নয়, আর আমাদের তো দুটো অপশন হয়েছিল না, তার মানে আমাদের এই অপশন সিটা হতে পারে। দেখো এই প্রশ্নটা কিন্তু ফ্ল্যাট ছিল না, এটাও কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রয়োজন ছিল। তারপরে 5 দাগে প্রশ্নে যাই, হোয়াট ডাজ দ্য অ্যানালিসিস অফ প্রি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পপুলার মুভমেন্টস রিভিল। বলছে অ্যানালিসিস মানে অর্থাৎ পুরোটা প্যাসেজ অ্যানালিসিস করার পরে প্রি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে পপুলার মুভমেন্টগুলি কী আমাদের সামনে তুলে ধরছে। কী বলছে দেখো, বলেছে ইন্টেলিজেন্সিয়াস ইনফ্লুয়েন্স অন পপুলার মুভমেন্ট ওয়াজ লেস, অর্থাৎ যারা ইন্টেলিজেন্সিয়া হয় তাদের যে প্রভাবটা এই যে আগে যে পপুলার মুভমেন্টগুলো ছিল তাতে কিন্তু তাদের প্রভাব কম ছিল, ঠিক আছে, প্রথম বলছে। দ্বিতীয় বলছে দ্য মুভমেন্টস ওয়ার আইডিওলজিক্যাল, এই প্রশ্নটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রয়োজন আছে, তো একটু বুঝতে হবে। দেখো বোঝার জন্য দুটো উপায় আমি বলেছিলাম, দেখো এক হচ্ছে তো ইংরেজিতে প্যাসেজ থাকে, এবং এই বিশেষ করে এনটিএর পরীক্ষার প্রশ্ন ইংরেজিতেও পড়া যেতে পারে আবার হিন্দিতেও পড়া যেতে পারে। আগে কি হতো, সেই যে অপশানটাকে চেঞ্জ করা যেত, হিন্দিটাকে ইংরেজি করা যেত, পুরো প্রশ্ন হিন্দি হয়ে যেত, আবার ইংরেজিটা আবার হিন্দিটাকে আবার যখন ইংরেজি করা হতো প্রশ্ন ইংরেজি হয়ে যেত। তো এটা করতে হতো, কিন্তু এই বছর থেকে এনটিএ কী করেছে, ইংরেজি প্রশ্নের নিচে হিন্দি প্রশ্ন থাকবে, তো যে ইংরেজি প্রশ্ন বুঝতে পারবে না সে কিন্তু হিন্দিতে পড়তে পারবে। তাই যারা ইংরেজি পড়তে পারছো না বা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি মনে করি যে আমরা হিন্দি মোটামুটি বুঝি, তাই তোমরা একটু দয়া করে হিন্দির যে অ্যালফাবেটটা ভালো করে বুঝে নাও, পড়ে নাও, যাতে তোমরা হিন্দিটা পড়তে পারো, তাহলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। তো এখানে আর কি বলছে, দ্য মুভমেন্ট হ্যাড ক্লিয়ার অবজেক্টিভস, যে আগের যে এই মুভমেন্টগুলি তারা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এগিয়েছিল। লিমিটেড স্পন্টেনিটি, সেগুলোর মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা বা তাদের মধ্যে সব চন্মততা অত বেশি ছিল না, ঠিক আছে, একটু আধটু ছিল, তো এগুলো কাছাকাছি কিন্তু ঠিকই হচ্ছে। এবারে আমরা আরেকটু দেখে নিই যে এটার অপশানগুলো দেখে নিই। দেখো এটা কিন্তু প্রি ওয়ার মুভমেন্ট যদি বলছে তাই প্রথমের দিকে থাকতে পারে। দেখো প্রি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইরা মুভমেন্ট রিয়েলি ওয়েল সুইটেড ইন ডেপথ ইভলিউশন পপুলার মুভমেন্টস অ্যাজ দে ওয়ার স্পন্টেনিয়াস নট মোর দেন, দেখো এখানে স্পন্টেনিয়াস কিন্তু নট মোর দ্যান। মার্জিন অ্যালি অ্যাফেক্টেড ইন্টেলিজেন্সিয়া আইডল, এই যে এইখানে উত্তর পেয়ে গেলাম। অ্যালি মানে হচ্ছে সঙ্গী বা সাথী বা ইনফ্লুয়েন্স করা, মার্জিন মানে কি খুব অল্প, কাদেরকে করেছে, অ্যাফেক্টেড ইন্টেলিজেন্সিয়া আইডিওলজিস, অর্থাৎ ইন্টেলিজেন্সিয়া যে আইডিওলজিসদের তাদেরকে কম অনুপ্রাণিত করেছে। মার্জিন মানে হচ্ছে খুব রেয়ার করেছে, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু পুরোপুরি সামনে ছিল। এটা যদিও আন্ডারস্ট্যান্ডিং লেভেলের, কিন্তু একটু খুঁজলে পেয়ে যেতাম। অর্থাৎ ইন্টেলিজেন্সিয়া ইনফ্লুয়েন্স অন পপুলার মুভমেন্ট ওয়াজ লেস, তখন প্রভাবটা খুব ইন্টেলিজেন্সিয়াদের কম ছিল, ক্লিয়ার। তারপরে চলে যাই প্রথম প্রশ্ন, আমরা ছেড়ে এসেছিলাম। প্রথম প্রশ্ন কী ছিল, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ইস্যু অফ দ্য প্রেজেন্ট ন্যাশনালিজম, প্রেজেন্ট ন্যাশনালিজমের ইস্যুটা কী ছিল। তো দেখো এখানে আমরা প্রেজেন্ট ন্যাশনালিজম খুঁজবো, তো ইস্যু কী ছিল এটাও আমরা দেখব। অপশানগুলো দেখে নিই, যে ভায়াবল অল্টারনেট এলিট টু এলিট ন্যাশনালিজম, অর্থাৎ অল্টারনেট যে ধারণা হয়েছিল ভায়াবল কাদের প্রতি, ন্যাশনালিজমের প্রতি। কোহেরেন্স অ্যান্ড কন্ট্রোল, ল্যাক অফ কন্টিনিউটিস কোয়াইট টাইমলি। দেখো আমরা যেটুকু শুনেছিলাম, যেটুকু বুঝলাম যে এই সমস্ত মুভমেন্টগুলি খাপছাড়া ছিল, ফ্র্যাগমেন্টেড ছিল, তাই না। তো ফ্র্যাগমেন্টেড মানে কি বোঝায়, যে ওখানে কন্টিনিউটি ছিল না, তার মানে বলা যেতে পারে যে এটা এখানে এই ল্যাক অফ কন্টিনিউটিটা সূচিত করছে, বোঝা গেছে। অর্থাৎ এখানে কন্টিনিউটিটাকে তারা কিন্তু মিন করছে না। আমি আশা করি যে তবে তোমরা যখন এত কিন্তু হার্ড প্যাসেজ পাবে না, আমি দেখেছিলাম যে এই প্যাসেজটা সত্যি যে ল্যাঙ্গুয়েজগুলো এখানে ব্যবহার করা হয়েছে এটা অতিরিক্ত কঠিন ল্যাঙ্গুয়েজ, যেটা স্বাভাবিকভাবে কঠিন হয়ে থাকে, ক্লিয়ার। তো আমি মনে করি যারা জেনারেল পেপারে বিশেষ করে ইতিহাস ভূগোল তারা কিন্তু সহজ প্রশ্ন পাবে। এটা বিশেষ করে ইংরেজি যাদের ছিল তাদের জন্য এটা কিন্তু উপযুক্ত একটা প্যাসেজ ছিল। তাই তোমাদের ক্ষেত্রে আমি আশা রাখবো যে অনেক সহজ তোমরা প্যাসেজ পাবে।